আচ্ছা, এরপর দেখেন চেঞ্জ হয় না কেন। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর ক্যাননটা ছিল ইঞ্জিনিয়ার শ্যাল পারফর্ম সার্ভিসেস অনলি ইন এরিয়াস অফ দেয়ার কম্পিটেন্স। মানে ইঞ্জিনিয়াররা যেই এরিয়াতে যে দক্ষ কেবলমাত্র সেই এরিয়াতেই তারা তাদের কাজ করবে বা তারা তাদের প্রফেশনাল লাইফ ডিল করবে, তারা তাদের দক্ষতার বাইরে কোনো কাজ নিবে না। এটা ছিল আমাদের 2 নম্বর ক্যাননটা। আর 3 নম্বর ক্যানন ছিল ইঞ্জিনিয়ার শ্যাল ইস্যু পাবলিক স্টেটমেন্ট অনলি ইন অ্যান অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ম্যানার। মানে তারা যদি পাবলিকের সামনে এসে কোনো কিছু বলে, ওটা একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকবে এবং হচ্ছে কি সত্যভাবে বলবে, কোনো মিথ্যা কিছু বলবে না। এটার আন্ডারেও কিছু গাইডলাইন ছিল। তো আমরা প্রথম 3টা ক্যাননের আন্ডারে কি কি গাইডলাইন ছিল আমরা দেখছি। আজকে হচ্ছে আমরা আমাদের বাকি 4টা ক্যাননের আন্ডারে যে গাইডলাইন গুলো আছে ওগুলো একটু দেখবো। ঠিক আছে, আমাদের 4 নম্বর ক্যাননটা হচ্ছে engineers shall act in professional matters for each employer or client as faithful agents or trustees and shall avoid conflicts of interest। মানে প্রত্যেকটা প্রফেশনাল ব্যাপারে ইঞ্জিনিয়াররা যখন কোনো এমপ্লয়ার বা মানে যারা তাদেরকে চাকরি দিছে বা তারা যারা তাদের ক্লায়েন্ট বা গ্রাহক, তো এদের আন্ডারে যখন তারা কাজ করবে কোন একটা প্রফেশনাল ব্যাপারে, তখন তারা কিভাবে কাজ করবে এজ এ ফেইথফুল এজেন্ট অথবা ট্রাস্টি, মানে বিশ্বাসযোগ্য কর্মচারী বা বিশ্বাসযোগ্য পার্সন হিসেবে কাজ করবে। এন্ড শ্যাল অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং তারা এমন কিছু করবে না যেটার সাথে কি আপনার ইঞ্জিনিয়ারের স্বার্থ প্লাস মালিকের স্বার্থ বা ক্লায়েন্টের স্বার্থ একটার সাথে যেন আরেকটা সাংঘর্ষিক না হয়, কনফ্লিক্ট ক্রিয়েট না করে, এগুলো অ্যাভয়েড করতে হবে। তো এই 4 নম্বর ক্যাননটা তাহলে কি ছিল আমাদের, আশা করি সবার মনে আছে যে কি প্রফেশনাল ব্যাপারে ক্লায়েন্ট বা এমপ্লয়ারের সাথে হচ্ছে কি করতে হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করতে হবে এবং ফেথফুল এজেন্ট বা ট্রাস্ট হিসেবে কাজ করতে হবে। তো এটার আন্ডারে যে গাইডলাইন গুলো আছে একটু দেখেন যে engineers shall avoid all known or potential conflict of interest with their employers or clients and shall promptly inform their employers or clients of any business association, interest or circumstances which could influence their judgment or the quality of their service। এটার মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা তো অবশ্যই তাদের ক্লায়েন্ট বা এমপ্লয়ারের হচ্ছে ফেথফুল এজেন্ট বা ট্রাস্ট হিসেবে কাজ করবেই। এটার পাশাপাশি যদি এমন কোনো ইস্যু এরাইজ হয় যেই ইস্যুতে হচ্ছে ইঞ্জিনিয়ারদের জাজমেন্ট বা তারা যেই বিচার বা কি বলবো তারা তাদের যে মেধা বা বিচার ব্যবস্থা খাটায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিসিশন গুলো নিবে, এই জাজমেন্ট কিংবা কোয়ালিটি অফ দেয়ার সার্ভিস বা তাদের কাজের কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, এরকম যদি কোনো ইস্যু ক্রিয়েট হয়, তারা নিজ থেকে হচ্ছে তাদের এমপ্লয়ার বা ক্লায়েন্টকে হচ্ছে এগুলো কি করতে হবে, ইনফর্ম করতে হবে যে স্যার এরকম একটা ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে যে এখানে একটা 2 নম্বরই হচ্ছে, তো আমাদের মনে হয় কাজের কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, বা এরকম যে সিমেন্ট গুলো আসতেছে মনে হচ্ছে সিমেন্ট গুলো একটু ড্যাম, তো সিমেন্টের যেহেতু ভালো না, তো হয়তো আমাদের ঢালাই গুলা ভালো হচ্ছে না। এই জিনিসগুলো নিজ থেকে ক্লায়েন্ট বা এমপ্লয়ার আপনার যে মালিক পক্ষ তাকে কি করতে হবে, অবগত করতে হবে আপনার ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম গাইডলাইনটা। আমাদের সেকেন্ড গাইডলাইনটা একটু আমরা দেখি। ইঞ্জিনিয়ার শ্যাল নট engineers shall not accept compensation from more than one party for services on the same project or for services pertaining to the same project unless the circumstances are fully disclosed to and agreed to by all interested parties। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ার কখনোই কম্পেনসেশন মানে কি, কম্পেনসেশন মানে কি বলেন তো, এই কম্পেনসেশন ওয়ার্ডটার মানে কি? ক্ষতিপূরণ। এটার মানে হচ্ছে ক্ষতিপূরণ আসলে। বাট এখানে কম্পেনসেশন বলতে আসলে বোঝানো হয়েছে বেতন বা আপনার কারো কাছ থেকে টাকা পয়সা নেয় আর কি। তো এই সেকেন্ড পয়েন্টের মানে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার কখনোই একই কাজের জন্য 2 পার্টি থেকে টাকা নেবে না। মনে করেন একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এটার ছাদ হচ্ছে বলা হইলো আপনাকে ডিজাইন করতে। তো আপনি ছাদ ডিজাইন করার জন্য আহ এই বিল্ডিং এর যে মালিক, মালিক পক্ষ থেকেও টাকা নিলেন, প্লাস হচ্ছে আপনি যেই কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে আপনি নিয়োগ পাইছেন, ওই মালিক মনে করেন আপনার কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে বিল্ডিংটা কনস্ট্রাকশন করার জন্য, আপনি আপনার কোম্পানির কাছ থেকেও টাকা নিলেন। এরকম করতে পারবেন না, মানে একই কাজের জন্য আপনি 2 পার্টি থেকে টাকা নিতে পারবেন না। ঠিক আছে, অথবা অর ফর সার্ভিসেস পার্টেনিং টু দ্য সেম প্রজেক্ট, বা একই প্রজেক্টের অংশ এরকম কোনো কাজের জন্য, মনে করেন আপনি একটা 10 তলা বিল্ডিং এর সুপারভিশনের কাজে আছেন, ওই 10 তলা বিল্ডিং এর একটা মনে করেন আপনার সিঁড়ি ডিজাইন করতে হবে, তো ওই সিঁড়িটা কি 10 তলা বিল্ডিং এরই অংশ না, বা 10 তলা বিল্ডিং এর প্রজেক্টেরই তো একটা পার্ট।
এরকম একই প্রজেক্টের পার্টের জন্য আপনি ডাবল টাকা নিতে পারবেন না। আপনি তখনই নিতে পারবেন যদি আপনি মালিক পক্ষকে বা আপনার ক্লায়েন্টকে আগে থেকে অবগত করেন। আপনাকে বলতে হবে যে আমি ওই বিল্ডিংটার মানে আমি যে বিল্ডিংটা আপনাদের ঢালাই হচ্ছে এই বিল্ডিং এর সিঁড়ি ডিজাইনটা আমাকে দেওয়া হয়েছে, আমি করতেছি, তো আমি হয়তো ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা পাবো। এটা আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে বা এমপ্লয়ারকে কি করতে হবে, ইনফর্ম করতে হবে। আপনি উইদাউট এনি ইনফর্ম মানে উইদাউট এনি প্রায়র ইনফর্ম ছাড়া আপনি কি করতে পারবেন না, কারো কাছ থেকে এরকম ডাবল টাকা নিতে পারবেন না। বুঝতে পারছেন? সেকেন্ড পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার হইছে? জি স্যার। আসিফ বলেন তো তাহলে জি, প্রথমটা স্যার। কি ছিল? প্রথমটা হচ্ছে কি, আপনি যদি কোনোখানে দেখেন যে আপনার জাজমেন্ট হচ্ছে হ্যাম্পার হইতেছে বা আপনার কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে ল্যাক করতেছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার এমপ্লয়ার বা ক্লায়েন্টকে হচ্ছে আগে থেকে ইনফর্ম করতে হবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, একই কাজের জন্য ডাবল টাকা নেওয়া যাবে না, বা একই প্রজেক্টের মানে একই প্রজেক্টের অংশ এরকম একটা কাজের জন্য আবার টাকা নেওয়া যাবে না। কেবলমাত্র তখন নিতে পারবেন যখন আপনি পুরো ব্যাপারটা কি করতেছেন। পুরো ব্যাপারটা হচ্ছে আনলেস দ্য সার্কামস্টেন্সেস আর ফুললি ডিসক্লোজড টু এন্ড এগ্রিড টু বাই অল ইন্টারেস্টেড পার্টিস। আনলেস আপনি ব্যাপারটা হচ্ছে আপনার সকল ইন্টারেস্টেড বা আগ্রহী পার্টি যারা আছে তাদেরকে কি করতেছেন, অবগত করতেছেন। ঠিক আছে, এরপরে আমাদের থার্ড পয়েন্ট আমরা দেখি যে কি আমাদের 4 নাম্বার কেন আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইঞ্জিনিয়ার শ্যাল নট সলিসিট। সলিসিট করা মানে কি বলেন তো? আবেদন করা বা অ্যাপ্লাই করা, সলিসিট। ঠিক আছে, ইঞ্জিনিয়ার শ্যাল নট সলিসিট অর অ্যাকসেপ্ট গ্র্যাচুইটিস। গ্র্যাচুইটিস মানে কি? যারা সরকারি চাকরি করছে তাদের মধ্যে আত্মীয়স্বজন গ্র্যাচুইটি ফান্ড বলে একটা জিনিস আছে না? কখনো শুনছেন যে গ্র্যাচুইটি ফান্ড? শোনেন নাই আপনারা কেউ? বা না স্যার। যারা প্রাইভেট চাকরি করে তাদের এরকম একটা গ্র্যাচুইটি ফান্ড বলে একটা জিনিস থাকে বোধহয়। ওই চাকরি শেষ হয়ে যাওয়ার পরে ওইখান থেকে মানে অফিস থেকে টাকা পয়সা পায় বোধহয়। তো এই গ্র্যাচুইটিও ওই টাকা পয়সা বা আপনার গিফট টাইপের কিছু, মানে গিফট বা উপঢৌকন টাইপের কিছু। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ার shall not solicit or accept gratuities directly or indirectly from contractors, their agents or other parties dealing with their clients or employers in connection with work for which they are responsible. মানে ইঞ্জিনিয়াররা কখনোই কন্ট্রাক্টরদের কাছে চাইতে পারবে না, মানে আবেদন করতে পারবে না বা তাদের কাছ থেকে একসেপ্ট করতে পারবে না কোন রকমের কোনো গ্র্যাচুইটি, উপহার, মানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কোন রকমের কোনো উপহার বা কোনো কিছু একসেপ্ট করতে পারবেন না, যেই কাজের জন্য তারা আসলে মানে যেই কাজটা করার জন্য ওই কন্ট্রাক্টরকে আসলে রেসপন্সিবল বা দায়িত্ব দেয়া হয়েছে যে কাজটা করার জন্য, ওই কাজের জন্য মনে করেন যে মানে কি বলবো আসলে, আমি একটু ভুল বলছি, ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে ইঞ্জিনিয়ারকে যেই কাজের দায়িত্ব দেয়া হয়েছে ওই কাজের জন্য ইঞ্জিনিয়ার কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো রকমের কোনো টাকা পয়সা বা উপহার চাইতেও পারবে না, প্লাস কি করতে পারবে না, একসেপ্টও করতে পারবে না যদি দেয়া হয় তাকে। বোঝা গেছে? আপনি কি বুঝতেছেন? হর্ন মারেন কি আবার? রাফি কি চলে আসছে নাকি? না স্যার, শহীদের এখান থেকে স্যার আমার ওইখানে স্যার, আমি বাইরে স্যার ওই জন্য। হ্যাঁ রে বাপরে। আচ্ছা যাই হোক, তো আমাদের তাইলে 3 নাম্বার পয়েন্টের মানে কি বুঝছেন সবাই? মনে করেন আবার একটু বলবেন স্যার। মনে করেন আপনি হচ্ছে বায়োস্টের ইঞ্জিনিয়ার। ঠিক আছে, জি স্যার। বায়োস্ট একটা মনে করেন 2 তলা বিল্ডিং করতেছে। তো এই 2 তলা বিল্ডিং করার সময় বিল্ডিং এর কাজটা কি অবশ্যই কোনো কন্ট্রাক্টর পাইছে না? জি স্যার। এখন কন্ট্রাক্টর কি ঠিকভাবে কাজ করতেছে নাকি করতেছে না এটা দেখার দায়িত্ব কার? আপনার। আপনি যেহেতু বায়োস্টের ইঞ্জিনিয়ার, জি স্যার। এখন এটা তো আপনার দায়িত্ব, আপনি তো এই জন্য বায়োস থেকে বেতন পাচ্ছেন না। জি স্যার। এখন এই কাজটা করার জন্য কন্ট্রাক্টরের কাছ থেকে মনে করেন কন্ট্রাক্টরের কোনো ইঞ্জিনিয়ার নেই, কন্ট্রাক্টরের দায়িত্ব কি? কন্ট্রাক্টরের কিন্তু দায়িত্ব হচ্ছে তারাও একটা ইঞ্জিনিয়ার সাইডে রাখবে, একটা সাইড ইঞ্জিনিয়ার রাখবে যে ইঞ্জিনিয়ারের কাজ হবে কি রাজমিস্ত্রি যারা আছে তাদেরকে কাজটা বুঝায় দেয়া। ঠিক আছে, এখন কন্ট্রাক্টর মনে করেন টাকা বাঁচানোর জন্য কোনো সাইট ইঞ্জিনিয়ার রাখে নাই, তারা আপনার সাথে খাতির করছে, আপনারা তারা মনে করেন বলতেছে যে ভাই আমরা আপনার একটা এরকম ঘড়ি গিফট করলাম বা আমরা আপনার 5,000 টাকা দিব, আপনি হচ্ছে একটু আমাদের রাজমিস্ত্রি গুলারে বুঝাই দিয়ে। তাহলে কি ব্যাপারটা কি হইলো, আপনি একই কাজের জন্য আপনি বায়োস থেকেও বেতন নিচ্ছেন প্লাস কন্ট্রাক্টরের কাছ থেকেও টাকা নিচ্ছেন বা গিফট নিচ্ছেন না? জি স্যার। এইটা করা যাবে না। ঠিক আছে, একই কাজের জন্য দুই পার্টি থেকে টাকা নেওয়া যাবে না। এটা ছিল আমাদের সেকেন্ড পয়েন্টটা। আর থার্ড পয়েন্টটা ওয়ান কাইন্ড অফ সিমিলারই, যে আপনার যে দায়িত্ব ওই দায়িত্ব পালন করার জন্য আপনি হচ্ছে
কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো রকমের কোনো গ্র্যাচুইটি বা কোনো রকমের কোনো উপহার বা কোনো রকমের কোনো টাকা পয়সা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি চাইতে পারবে না। এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট এই 4 নাম্বার ক্যাননের আন্ডারে। 4 নাম্বার ক্যাননটা কি? অ্যাজ এ ফেইথফুল এজেন্ট বা ট্রাস্টি হিসেবে কাজ করতে হবে কাদের জন্য? ক্লায়েন্ট বা এমপ্লয়ারের জন্য। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্যানন, তাই না? ঠিক আছে 3 নাকি? নাম্বার পয়েন্ট স্যার। এটা আমাদের 4 নাম্বার ক্যাননটা। আমরা 4 নাম্বার ক্যাননের আন্ডারে কত নাম্বার পয়েন্ট দেখলাম? আচ্ছা স্যার, হ্যাঁ নাম্বার 3 নাম্বার পয়েন্ট দেখছি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্টে কি বলা আছে আমরা একটু দেখি। Engineers in public service as members, advisors, or employees of a governmental body or department shall not participate in considerations or actions with respect to services solicited or provided by them or their organization in private or public engineering practice. আচ্ছা, একটু এটা আরেকবার দেখি, কারণ এই 4 নম্বর পয়েন্ট একটু কমপ্লিকেটেড। একটু দেখি, আবার দেখেন। Engineers in public service as members, advisors, or employees of a governmental body or department মানে হচ্ছে ইঞ্জিনিয়ার যারা হচ্ছে কোনো একটা পাবলিক সার্ভিস মানে সরকারি চাকরি করতেছে, তো সরকারি চাকরিতে অ্যাজ এ মেম্বার মানে কোনোভাবে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতেছে, অ্যাডভাইজার মানে সরকারি কোনো প্রজেক্টের উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছে, or employees of a governmental body একটা সরকারি কোন একটা মানে সংস্থার আন্ডারে চাকরি করতেছে, মনে করেন এলজিডি, রোডস এন্ড হাইওয়ে, ওয়াসা, ওয়াবদা, পিডিবি, পিডব্লিউডি, এগুলোর আন্ডারে মনে করেন তারা মানে চাকরি করতেছে। এরকম কোন সরকারি সংস্থার আন্ডারে চাকরি করার সময় তারা হচ্ছে তাদের ওই সরকারি সংস্থাটা, মনে করেন এলজিডির পার্টিকুলার কোনো কাজ আছে না, আবার পিডব্লিউডির পার্টিকুলার কাজ আছে না, ওয়াসার পার্টিকুলার কাজ আছে না, তাদের ওই সরকারি অর্গানাইজেশনটা যেই ধরনের কাজ করে থাকে সেম কাজ তারা কোনো প্রাইভেট কোম্পানিকে বা তারা অন্য কোনো পাবলিক কোম্পানিকে অফার করতে পারবে না, তাদের মানে নিজের কোম্পানিকে না জানায়। মনে করেন আপনি চাকরি করেন এলজিডি তে, এলজিডির কাজ কি? রাস্তাঘাট বানায় বা ব্রিজ কালভার্ট বানায় মনে করেন। এখন আমার ইচ্ছা হইলো আমি আমার বাসার সামনে একটা ব্রিজ বানাবো, একটা কালভার্ট বানাবো। আমি আপনাকে বললাম যে তুমি তো এলজিডি তে কাজ করো, তুমি জানো কেমনে ব্রিজ বানাইতে হয়, তুমি জানো কেমনে রাস্তাঘাট বানাইতে হয়, তুমি একটু আমার বাসার সামনে রাস্তাটা বানায় দাও, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব। আপনি কি আমার অফারে রাজি হইতে পারবেন? না স্যার। আপনি পারবেন না, কারণ এই যে আমার বাসার সামনে রাস্তা বানাই দেয়া বা আমার বাসার সামনে কালভার্ট বা ব্রিজ বানায় দেয়া, এই কাজটা তো এলজিডির কাজ, এটা তো আপনার কাজ না। আপনি হচ্ছে এলজিডির আন্ডারে চাকরি করেন, আপনি হচ্ছে আপনার কোম্পানিকে না জানায় মাতব্বরি করে ঘোড়া ডিঙ্গায় কি করতে পারবেন না, ঘাস খেতে কাজ পারবেন। কাজে না। হ্যাঁ, মানে আপনার কোম্পানি, আপনি যে কোম্পানির আন্ডারে চাকরি করেন, আপনার কোম্পানি আসলে যে ধরনের কাজ করে থাকে, আপনি আপনার কোম্পানিকে না জানায় পাবলিকলি বা প্রাইভেটলি কোনো সংস্থাকে ওই ধরনের সেবা বা ওই ধরনের কাজগুলা করে দিতে পারবেন না। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্টটা, বোঝা গেছে? জি স্যার। আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট। কোনটা বার ইঞ্জিনিয়ার করবা? shall advise their employers or clients when as a result of their studies they believe a project will not be successful। মানে আপনি হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যখন ডকুমেন্টস বা ডিজাইন ঘাটাঘাটি করে দেখবেন, আপনার মনে হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট হয়তো সাকসেসফুল না হইতে পারে। মনে করেন 2 মাসের মধ্যে আপনাকে একটা ব্রিজ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে, টাইম হচ্ছে 2 মাস। তো আপনি বুঝতেছেন যে 2 মাসের মধ্যে আসলে ব্রিজটা তৈরি করা সম্ভব না, বা আপনাকে মনে করেন 6 মাসের দায়িত্ব দেওয়া হয়েছে একটা 2 তলা বিল্ডিং করার জন্য, আপনি বুঝতেছেন যে 6 মাসের মধ্যে এই 2 তলা বিল্ডিংটা আসলে করা পসিবল না। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বা আপনার এমপ্লয়ারকে আপনি আপনি যখন বুঝতে পারবেন যে এটা আসলে সম্ভব না, আপনাকে জানাইতে হবে যে স্যার দেখেন এটা আসলে পসিবল না, এটা আসলে প্রজেক্ট ফেল করতে পারে, প্রজেক্ট সাকসেসফুল নাও হইতে পারে। এটা আপনাকে ইনফর্ম করতে হবে আপনার ক্লায়েন্ট অথবা আপনার এমপ্লয়ার। বোঝা গেছে? জি বুঝতে স্যার। পারছেন? এটা গেল আমাদের 5 নম্বর গাইডলাইন আন্ডার ক্যানন কত 4। 4। এবার আমরা আমাদের আরেকটা গাইডলাইন আছে 6 নাম্বার গাইডলাইন ক্যানন 4 এর আন্ডারে। ইঞ্জিনিয়ার শ্যাল নট ইউজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন কামিং টু দেম in the course of their assignments as a means of making personal profit of such action if such action is adverse to the interest of their clients, employers or the public। আচ্ছা, আপনি যখন এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, আপনার কোম্পানির অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন, আপনার কোম্পানির এই প্রজেক্টটা শেষ করার জন্য বাজেট কত,
বা আপনার কোম্পানির কি পরিমাণ ব্যাংকে টাকা আছে, বা আপনার কোম্পানি কি পরিমাণ ব্যাংক থেকে লোন নিতে পারবে, এই ধরনের জিনিসগুলো কি কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন না? এই ধরনের মানে ইনফরমেশন গুলো আপনি যখন আপনার কোম্পানির আন্ডারে কাজ করতেছেন আপনি অবশ্যই জানবেন, বা আপনার কাছে এরকম কোন রকমের ইনফরমেশন আসতেই পারে। তো অ্যাজ এ কি বলবো ফেথফুল এজেন্ট বা ট্রাস্টি হিসেবে আপনি কখনোই এই কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলা আপনার পার্সোনাল বেনিফিটের জন্য আপনি কারো কাছে কি করবেন না, ডিসক্লোজ করবেন না বা বলে দিবেন না। মনে করেন আপনাকে কন্ট্রাক্টর বলছে যে ভাই আপনার কোম্পানির এই বিল্ডিংটা করার জন্য বাজেট কত, আপনি বলেন আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা করে দিচ্ছি। আপনি কি ওই 10,000 টাকার লোভে আপনার কোম্পানির বাজেট কত বা আপনার কোম্পানির আসলে এই প্রজেক্টটা শেষ করার জন্য কতটুকু ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে এই জিনিসগুলা কন্ট্রাক্টরের কাছে বলে দিবেন? না স্যার। বলবেন? না স্যার। রাফি আসছে, রাফি নাকি রাফি এখন আসে নাই? রাফি কি বলে দিবেন না বলবেন না? রাফি নাই স্যার। আচ্ছা রাফি নাই, ভালো কথা, তো সমস্যা নাই। তার মানে হচ্ছে নিজের পার্সোনাল বেনিফিটের জন্য আপনি আপনার কোম্পানির কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারো কাছে কি করতে পারবেন না, ডিসক্লোজ করতে পারবেন না, যেই ইনফরমেশন গুলোর জন্য কি হবে আসলে is adverse to the interest of their clients, employers of the public। মানে হচ্ছে adverse মানে কি, ক্ষতিকর না, adverse effect আমরা বলতে কি বুঝি, ক্ষতিকর ইফেক্ট বুঝি। মানে যেই ধরনের কাজগুলা বা যেই ধরনের ইনফরমেশন গুলা ডিসক্লোজ হইলে আপনার কোম্পানি হচ্ছে ক্ষতির সম্মুখীন হবে বা আপনার ক্লায়েন্ট ক্ষতির সম্মুখীন হবে, এই ধরনের ইনফরমেশন গুলা কারো কাছে ডিসক্লোজ করা যাবে না। ঠিক আছে, এই গেল আমাদের 6 নাম্বার ক্যানন, সরি 6 নাম্বার গাইডলাইন আন্ডার ক্যানন 4। 7 নাম্বার গাইডলাইনটা কি বলছে একটু দেখি। ইঞ্জিনিয়ার শ্যাল নট অ্যাকসেপ্ট প্রফেশনাল এমপ্লয়মেন্ট আউটসাইড অফ দেয়ার রেগুলার ওয়ার্ক অর ইন্টারেস্ট উইদাউট দ্য নলেজ অফ দেয়ার এমপ্লয়ার্স। মানে হচ্ছে আপনি রেগুলার যে কাজ করেন, মনে করেন আপনি বায়োস্টার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এখন আপনাকে হচ্ছে কোন একটা কন্ট্রাক্টর কোম্পানি অফার দিছে যে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা সাইটে কাজ চলতেছে, আপনার বেশিক্ষণ সময় লাগবে না, বিকাল বেলা আপনি 1 ঘন্টার জন্য একটু সাইটে গিয়ে দেখাইছেন, আমরা আপনাকে মাসে 10,000 টাকা করে দিব। আপনি যদি বায়োস্টকে না জানান, বায়োস্ট কিন্তু বুঝবে না। আপনি 5টার সময় আপনার অফিস শেষ, আপনি চাইলে কিন্তু 5:30টার দিকে ওই সাইটে গিয়ে 1 ঘন্টা সাইটটা দেখে দেখে বাসায় গিয়ে রেস্ট নিতে পারেন, আর মাসে কি করতে পারেন 10,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারেন। পারেন না? পারেন নাকি পারেন না? জি স্যার, পারি স্যার। বাট এটা কি আসলে করাটা উচিত হবে? না স্যার। উচিত হবে না। মানে আপনি আপনার এক্সিস্টিং এমপ্লয়ারকে ইনফর্ম না করে পাশাপাশি প্যারালালি আরেক জায়গায় পার্ট টাইম বা ফুল টাইম চাকরি করতে পারবেন না। বুঝতে পারছেন? বোঝা গেছে? আমি কি আসি না বাইরে হয়ে গেলাম? জি স্যার, বুঝা গেছে স্যার। মানে আপনি যদি এরকম কোনো চাকরি বাকরি করতেও যান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এমপ্লয়ারের কাছ থেকে কি নিতে হবে, পারমিশন নিতে হবে। পারমিশন নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের তাইলে প্রথম মানে এই 4 নাম্বার কেন্দ্রের আন্ডারে 7টা গাইডলাইন ছিল। 7টা গাইডলাইনের মধ্যে আমাকে গাইডলাইন গুলো কে কে বলতে পারবেন? মুস্তাফিজ, জি স্যার। অ্যাটেন্ডেন্স শিট দেখতেছেন? জি স্যার। আমাকে বলেন তো এই ক্যানন 4 এর আন্ডারে যে 7টা গাইডলাইন আছে, 7টা গাইডলাইনের মধ্যে প্রথম গাইডলাইনটা কি ছিল? খেয়াল নাই স্যার। ক্লাস করছি স্যার কিন্তু সবচেয়ে আমি না। আচ্ছা, রোল নাম্বার 2, জি স্যার। প্রথম গাইডলাইনটা কি ছিল? স্যার, ইঞ্জিনিয়ার যখন কোনো কাজ সম্পর্কে জানে যে ওখানে কোনো কনফ্লিক্ট আছে তখন সেটা এমপ্লয়ারকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, সেকেন্ড গাইডলাইনটা কি ছিল? সেকেন্ড তো স্যার স্যার মানে একাধিক কোনো পার্টি থেকে মানে প্রজেক্ট সাইন করা যাবে না। এটা কি সেকেন্ড গাইডলাইন ছিল? 3 নাম্বার ছিল স্যার। 3 নাম্বার আর 4 নাম্বার স্যার। সেকেন্ডটা কি ছিল? স্যার সেকেন্ডটা ছিল হচ্ছে স্যার একটা প্রজেক্টের জন্য মানে স্যার মানে
মানে স্যার ক্লায়েন্ট থেকে বেশি টাকা নেওয়া যাবে না স্যার, একটা প্রজেক্টের জন্য স্যার, বিভিন্ন পার্টি থেকে। না, তারপর ওই যে আরেকটা গাইডলাইন ছিল না যে আপনার প্রজেক্ট ফেল করতে পারে এরকম হইলে আগে থেকে জানাইতে হবে, এটা কত নম্বর গাইডলাইন ছিল? এটা স্যার এটা 2 নাম্বার স্যার। এটা কি 2 নম্বর ছিল নাকি আরো পরে ছিল? এটা স্যার 6 নাম্বার ছিল স্যার। 6 নম্বর ছিল, দাঁড়ান একটু। এমন 5 নাম্বার নাকি 6 নাম্বার এরকম ছিল স্যার। না 6 নাম্বার না এটা। এটা 5 নম্বর ছিল, ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বর ছিল হচ্ছে হ্যাঁ, একই কাজের জন্য 2 পার্টি থেকে টাকা নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট কি দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার। মুস্তাফিজ কি অ্যাবসেন্টই থাকবেন? স্যার আপনার ইচ্ছে স্যার। 3 নাম্বারটা কি ছিল বলেন তাইলে? স্যার 3 নাম্বারটা ছিল স্যার আপনার মানে একই পার্টি থেকে স্যার মানে 2 বার টাকা নেওয়া যাবে না স্যার। এটা তো 2 নাম্বার ছিল। স্যার 2 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার আর 4 নাম্বার ছিল স্যার। সেম ছিল নাম্বারটা স্যার। ছিল হচ্ছে আপনার কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো রকমের গ্র্যাচুইটি বা টাকা পয়সার জন্য আবেদন করা যাবে না, বা কি করা যাবে না আপনার 2 নাম্বার আর 3 উপহার নাম্বারটা দিবেন না। কাছাকাছি কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। উপহার নেওয়া যাবে না স্যার। উপহার নেওয়া যাবে না, যাই হোক। আর 4 নাম্বারটা কি ছিল? মুস্তাফিজ 4 নাম্বারটা কি ছিল? আচ্ছা, রোল নাম্বার 3 আরিফ হাসান। আরিফ, জি স্যার, আছে স্যার। আরিফ 4 নাম্বারটা কি ছিল আরিফ না। বলেন তো? স্যার আমার স্যার নেটওয়ার্কের প্রবলেম স্যার, মানে ঠিকমতো লেকচার শুনতে পাইনি স্যার। আমি স্যার পরও 10 মিনিট স্যার যেটা ট্রাই করছি, এরপর স্যার আমি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে একেবারে লাস্টেরটা কি ছিল বলেন? একদম লাস্টেরটা কি ছিল? স্যার সবগুলো স্যার একই ধরনের খেয়াল নাই স্যার। খেয়াল নাই? বয় স্যার মনে করতে পারছি না স্যার। আচ্ছা, আরিফও অ্যাবসেন্ট, সমস্যা নেই। স্যার এত কষ্ট করে আসলাম স্যার নেটওয়ার্ক। আচ্ছা, আপনাদেরকে একটু পরে আবার সুযোগ দিব, ঠিক আছে। এর পরের পয়েন্টটা ডিসকাশন করে যারা অ্যাবসেন্ট তাদেরকে আবার মানে জিজ্ঞেস করবো, বলতে বললে প্রেজেন্ট বানাই দিব। রোল নাম্বার 6 আসিফ আছেন না? তা আমি বলছি তো স্যার। আবার বলেন। 4 নম্বর গাইডলাইনটা কি ছিল? ভুলে গেছি স্যার। অ্যাবসেন্ট। রোল নাম্বার 9 4 নম্বর গাইডলাইনটা কি ছিল? নদী আছেন? কি আছে? না স্যার নদী না। নদী অ্যাবসেন্ট, ওটা এমনিতেই নাই। আচ্ছা, আসছিল স্যার। শহীদ রোল নাম্বার 10 শহীদ আছেন না? জি স্যার। 4 নম্বর গাইডলাইনটা কি ছিল বলেন? জি স্যার। 4 নম্বর গাইডলাইনটা কি ছিল শহীদ? স্যার আমি তো ভুলে গেছি স্যার। আচ্ছা, রাফি আছেন? কাজী রাফি নাই। উর্মিয়া স্যার, রুবনা আছে স্যার। আর কেউ নেই পরে। সাজ্জাদও নাই। জরা আছে? না স্যার, উর্মি আর লুবনা আছে স্যার। আচ্ছা, রোল নাম্বার 16 উর্মি, তাহলে বলেন 4 নম্বর গাইডলাইনটা কি ছিল? স্যার একটা প্রজেক্ট ওই যে অনেকজনকে দিয়ে সাইন করানো যাবে না, ওইটা জানেন? না, স্যার তাইলে একাধিক টাকা নেওয়া যাবে না, ওইটা না, 4 না, নাম্বার ছিল? এটা 4 নম্বর ছিল না। লুবনা বলতে পারবেন? স্যার সিরিয়াল মনে নাই কিন্তু পয়েন্টগুলো মনে আছে। আচ্ছা, সিরিয়াল মনে না থাকলে বলতে থাকেন, যদি লাইগা যায় তাহলে আমি বুঝবো যে আপনি বলতে পারছেন। হায় আল্লাহ। সে পার্টিকুলার কোন ডিপার্টমেন্টে যদি মানে কেউ জব করে তাহলে ওই ডিপার্টমেন্টের বাহিরে পার্সোনালি কোনো কাজ করে দিতে পারবে না। তারপর হচ্ছে যে কোম্পানির কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন টাকা লোভে লিক করতে পারবে না। তারপর ঠিক আছে, ঠিক আছে, কাছাকাছি গেছেন, বাট পার্টিকুলার ডিপার্টমেন্ট বলতেছি তো যদি কোনো সরকারি চাকরি করে থাকে, হ্যাঁ 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 ওই অর্গানাইজেশন যে ধরনের কাজ বা সেবা বা যে ধরনের কাজ কারবার গুলা মানে ক্লায়েন্টদেরকে অফার করে থাকে, সেম কাজ হচ্ছে পার্সোনালি সে করে দিতে পারবে না, এরকম ছিল ব্যাপারটা। জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 16 বলতে পারে নাই, রোল নাম্বার 16 অ্যাবসেন্ট। আর আমার ওয়াইফাই চলে গেছে। এটা কি? নদী। আচ্ছা, নদী আবার আসতে সমস্যা নাই, আপনাদের যারা অ্যাবসেন্ট তাদেরকে আবার জিজ্ঞেস করব। আমাদের আরো 3টা প্রোগ্রাম আছে আজকে, ঠিক আছে, তো সমস্যা নেই। আমরা যারা প্রেজেন্ট পাইছেন তারা আবার ভাইগা যায় না, তাদেরকে আবার জিজ্ঞেস করতে হবে।
প্রেজেন্টের জায়গায় অ্যাবসেন্ট হয়ে যেতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ হইতেও পারে। স্লাইড দেখাচ্ছে না আবার? জি স্যার। আচ্ছা আমাদের 5 নাম্বার ক্যাননটা আমরা দেখি। দেখেন আমাদের 5 নাম্বার ক্যানন হচ্ছে engineers shall build their professional reputation on the merit of their services and shall not compete unfairly with others. ওই যে আমরা পড়ছিলাম যে ইঞ্জিনিয়াররা তাদের যে প্রফেশনাল রেপুটেশন বা সুনাম বা তাদের যে কি বলবো যশ খ্যাতি এগুলো হচ্ছে তারা তাদের মেধার বেসিসে তৈরি করবে এবং তারা এই ধরনের ক্ষেত্রে কোন রকমের কোনো আনফেয়ারলি কম্পিটিশন করবে না, মানে কম্পিট আনফেয়ারলি, মানে একজনের সাথে আরেকজন কি করবে না, আনফেয়ারলি কম্পিট করবে না। যেমন মোস্তাফিজ আর রাফি দুইজনই মনে করেন কুমিল্লার দুইজন বিখ্যাত ডিজাইনার, বিল্ডিং ডিজাইন করে তারা দুইজন। তো রাফি বলতে পারবে না যে মোস্তাফিজ ভুয়া, মোস্তাফিজ কিছু পারে না, এরকম ওর নামে অপপ্রচার চালাতে পারবে না। ঠিক আছে, চালাতে পারবে? না স্যার। পারবে না। তো এটার আন্ডারে কিছু গাইডলাইন আছে, একটু দেখেন গাইডলাইন গুলো কি কি। প্রথম গাইডলাইনটা হচ্ছে ইঞ্জিনিয়ার shall not give, solicit or receive either directly or indirectly any political contribution, gratuity or unlawful consideration in order to secure work exclusive of securing salaried position through employment agencies. তার মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা সরাসরি বা অসরাসরি, মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কারো কাছ থেকে কোনো কিছু চাইতেও পারবে না, কাউকে কোনো কিছু দিতেও পারবে না, বা পলিটিক্যালি কোনো রকমের কোনো লিঙ্ক আপও করতে পারবে না। ঠিক আছে, কোনো কাজ পাওয়ার জন্য বা কোনো চাকরি পাওয়ার জন্য। বোঝা গেছে? মানে আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জানেন যে আপনার বাসার সামনে একটা রাস্তা হবে, আপনি ওই রাস্তার কাজটা পাওয়ার জন্য বা ওই রাস্তার কাজটা করার জন্য, বা মনে করেন আপনি হচ্ছে অথরিটি, আপনার কাছ থেকে কেউ রাস্তার কাজটা পাইতে যাচ্ছে, মানে এক হচ্ছে আপনি কাজটা নিজে পাইতে যাচ্ছেন, আরেক হচ্ছে আপনি কাজটা কাউকে দিবেন। এই ধরনের ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা বা কোনো রকমের কোনো উপহার বা কোনো রকমের কোনো পলিটিক্যাল সুবিধা আপনি কারো কাছ থেকে নিতেও পারবেন না, কাউকে দিতেও পারবেন না। বোঝা গেছে নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে দেখেন, এক্সক্লুসিভ অফ সিকিউরিং স্যালারিড পজিশন থ্রু এমপ্লয়মেন্ট এজেন্সি। মানে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি কোনো একটা এজেন্সিকে, এমপ্লয়মেন্ট এজেন্সি যারা চাকরি বাকরি দেয়, এই ধরনের কোন একটা এজেন্সি, মানে এজেন্সির সাথে আপনার চুক্তি হয়েছে, তারা আপনাকে চাকরি ম্যানেজ করে দিবে, চাকরি ম্যানেজ করতে পারলে আপনি তাদেরকে তাদের ফি দিবেন। তারা বলছে যে আমরা তোমাকে হচ্ছে একটা এরকম মোটামুটি মিড লেভেলের বা মোটামুটি ভালো স্যালারির একটা চাকরি ম্যানেজ করে দিব, যদি ম্যানেজ হয় সেই ক্ষেত্রে আমাদের মানে ফি হচ্ছে 5,000 টাকা। সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে টাকা দিতে পারবেন, কারণ এটা তার প্রফেশন, মানে এটা কিন্তু আপনি তাকে দিতেছেন না ঘুষ, এটা কিন্তু তার প্রফেশনে কি কাউকে চাকরি ম্যানেজ করে দেয়, এটা তার প্রফেশন। এই ক্ষেত্রে ব্যতিক্রম হইতে পারে, আপনি তাকে টাকা দিতে পারেন। বাট আপনি মনে করেন কোনো পলিটিক্যাল লিডার, মনে করেন এরকম কোনো বড় মানে কোম্পানির কোনো বড় কর্মকর্তা, বা এরকম মনে করেন কোন স্থানীয় নেতা, এরকম কাউকে আপনি কোন রকমের ঘুষ বা টাকা পয়সা ছাড়তেও পারবেন না, বা আপনি যখন কোন কোম্পানির বড় কোনো পোস্টে চলে যাবেন আপনি কারো কাছ থেকে কি করতে পারবেন না, নিতেও পারবেন না, এরকম কাউকে কোনো চাকরি বা কাজ পাওয়ায় দেওয়ার কথা বলে। বোঝা গেছে? বুঝতে পারছেন না? এবার আমাদের সেকেন্ড পয়েন্ট আমরা দেখি আন্ডার দ্য ক্যানন 5। সেকেন্ড পয়েন্টটা কি, ইঞ্জিনিয়ার্স শুড নেগোশিয়েট কন্ট্রাক্টস for professional services fairly and on the basis of demonstrated competence and qualifications for the type of professional service required. আচ্ছা আপনি যখন একজন ইঞ্জিনিয়ার, আপনার কোম্পানি, মনে করেন আপনি বায়োস ইঞ্জিনিয়ার, বায়োস হচ্ছে একটা 10 তলা বিল্ডিং এর কাজ করবে, তো এইখানে মনে করেন 5 জন কন্ট্রাক্টর হচ্ছে টেন্ডার সাবমিট করছে। এখন তাদের টেন্ডার গুলা ইভালুয়েশন করে আপনি কাজটা কাকে দিবেন, আপনার কাছে যেই কন্ট্রাক্টরটা থেকে বেস্ট মনে হবে in terms of experience plus in terms of cost, মানে ফিনান্সিয়ালি প্লাস টেকনিক্যালি আপনার যেই কন্ট্রাক্টরটাকে কি মনে হবে, বেস্ট মনে হবে, কাজটা আপনি তাকেই দিবেন না? জি স্যার। এখন আপনি যদি তার মেরিট বা তার কোয়ালিফিকেশন জাজ না করে সে আপনাকে কত টাকা ঘুষ দিতেছে বা কত টাকা মানে আপনাকে কি উপহার দিচ্ছে এইটা বিচার করে আপনি তাকে কাজটা দেন, তাহলে কি আপনি ইথিক্যালি কারেক্ট আছেন না কারেক্ট নাই? কোনটা কারেক্ট নাই? তার মানে কন্ট্রাক্টরের আপনার কন্ট্রাক্টরকে কাজ দেওয়ার সময় কে কাজটা পাবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে হচ্ছে আপনাকে ফেয়ারলি, মানে
টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি বা কি বলবো টেকনিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি সে কতটা ভালো বা সে আপনাকে কতটা ফিজিবল অফার দিচ্ছে, এই দিকগুলো বিচার করে হচ্ছে আপনাকে কন্ট্রাক্টর সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে আন্ডার দ্য ক্যানন 5 আমাদের থার্ড গাইডলাইনটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স মে রিকোয়েস্ট, propose or accept professional commissions on a contingent মানে কি বলেন তো? শর্ত সাপেক্ষ basis only under circumstances in which their professional judgments would not be compromised. আচ্ছা, মনে করেন আপনি বায়োস্টেল ইঞ্জিনিয়ার, বায়োস্টেল কনস্ট্রাকশনের কাজের জন্য আপনার সাথে যে কোনো একটা সিমেন্ট কোম্পানি, মনে করেন শাহ সিমেন্ট কোম্পানির সাথে আপনার চুক্তি হয়েছে বা আপনার সাথে ডিল হয়েছে যে শাহ সিমেন্ট কোম্পানি বায়োস্টকে হচ্ছে এরকম 5000 সিমেন্টের বস্তা ডেলিভারি দিবে। এখন আপনার সাথে যখন শাহ সিমেন্টের চুক্তি হয়ে গেছে যে তারাই হচ্ছে আপনাদেরকে সিমেন্ট সাপ্লাই দিবে, তখন কিন্তু আপনি চাইলে শাহ সিমেন্টকে বলতে পারেন যে দেখেন আপনাদের কাছ থেকে আমরা 5000 বস্তা সিমেন্ট নিচ্ছি, আপনারা আমাদেরকে একটা 20% কমিশন দেন বা 10% কমিশন দেন। কমিশন দেয়া মানে কি? মানে হচ্ছে পার ব্যাগ সিমেন্টে বা এরকম সিমেন্টের দাম কিছু কমায় দেয়। ঠিক আছে, এখন আপনি সিমেন্ট কোম্পানিকে এটা বলতে পারবেন না যে তোমরা আমারে কমিশন দাও, এর বিনিময়ে আমি তোমাদেরকে একটা গিফট দিব। ঠিক আছে, বা এই যে আপনি কমিশনটা নিচ্ছেন, সিমেন্ট কোম্পানি যে সিমেন্টের দামগুলা কমায় রাখতেছে, এই ব্যাপারটা কিন্তু আপনার এমপ্লয়ার বা ক্লায়েন্টকে কি করতে হবে? ইনফর্ম করতে হবে। দেখা গেল এক বস্তা সিমেন্টের দাম 450 টাকা, মানে আপনি আপনার মালিককে দেখাইতেছেন, বাট শাহ সিমেন্ট আপনাকে দিচ্ছে কত? 445 টাকা করে দিচ্ছে, 5 টাকা কমিশন দিচ্ছে পার ব্যাগ সিমেন্টে। আপনি আপনার মালিককে না জানায় আপনি 5 টাকা করে 5000 ব্যাগ সিমেন্টে আপনি কি করবেন? 5 5 25,000 টাকা আপনি মাইরা দিলেন। তাহলে কি আপনি ইথিক্যালি ঠিক আছেন না ভুল? স্যার ভুল স্যার। এটা করতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি এরকম কোনো কমিশন নেন বা আপনাকে যদি সিমেন্ট কোম্পানি বা রড কোম্পানি বা বালি বা পাথর যে কোম্পানি হোক না কেন এরকম কোনো কম্পেনসেশন দেয় বা কোনো কমিশন দেয় যে তারা তাদের রেট থেকে হচ্ছে কিছু টাকা কমায় রাখছে, এই ব্যাপারটা অবশ্যই আপনার মালিক পক্ষ ক্লিয়ারলি জানতে হবে। মানে আপনি তাদেরকে না জানায় টাকাটা নিজে নিয়ে নিতে পারবেন না। এটা গেল 3 নাম্বার গাইডলাইন আন্ডার ক্যানন 5। এবার আমাদের 4 নাম্বার গাইডলাইনটা কি? Engineer shall not falsify or permit mispresentation of their academic or professional qualification or experience. মানে হচ্ছে আপনারা আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন, আপনারা আর কয়েকদিন পরে কি হবেন? বিএসসি ইঞ্জিনিয়ার হবেন না? হবেন নাকি হবেন না? ইনশাআল্লাহ হবেন। আপনি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার কোয়ালিফিকেশন কি, আপনি কি বলবেন যে আপনি এমএসসি ইঞ্জিনিয়ার বা আপনি পিএইচডি হোল্ডার? বলবেন? বলবেন না। মানে আপনার যেই কোয়ালিফিকেশন বা যেই প্রফেশনাল এক্সপেরিয়েন্স আপনি সেটাই বলবেন। আপনি এই ক্ষেত্রে কোনো মিথ্যা বা দুর্নীতির আশ্রয় নেবেন না। ইভেন আপনার কোম্পানি, আপনি বিএসসি ইঞ্জিনিয়ার বাট আপনার কোম্পানি আরেকজনের কাছে বলতেছে যে আমাদের এই ইঞ্জিনিয়ারটা হচ্ছে এমএসসি ইঞ্জিনিয়ার বা এম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা, আপনি এই ধরনের কোনো মিথ্যাচার বা এই ধরনের কোনো মানে 2 নাম্বারিও আপনি কি করবেন না, অ্যালাউ করবেন না। আপনার কোম্পানিও যেন আপনার কোয়ালিফিকেশন বা আপনার এক্সপেরিয়েন্স নিয়ে মিথ্যা বা 2 নাম্বারই করতে না পারে, এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। মানে কোয়ালিফিকেশন নিয়ে কোনো স্যার 2 নম্বরে করা যাবে না স্যার। আপনি যে কোয়ালিটি আপনার আছে ওটা সত্যিভাবে বলতে হবে, জি আপনি স্যার। বাড়ায় বলতে পারবেন না। এবং শুধু আপনি নিজে না, আপনার কোম্পানিও আপনার কোয়ালিফিকেশন নিয়ে বাড়ায় বলতে পারবেন না। বোঝা গেছে? বুঝছি স্যার। আচ্ছা, আমাদের 5 নম্বর গাইডলাইনটা কি? ইঞ্জিনিয়ার shall give proper credit for engineering work to those to whom credit is due and shall recognize the proprietary interest of others whenever possible. They shall name the person or persons who may be responsible for design, invention, writing or other accomplishment. আচ্ছা, এই proprietary মানে কি বলেন তো? এটার মানে যারা অ্যাটেন্ডেন্স পায় নাই তাদের মধ্যে থেকে কেউ বলতে পারলে তার অ্যাটেন্ডেন্স দেয়া দিব। কে বলতে পারবেন এই ওয়ার্ডটার মানে কি? স্যার মালিকানা। কেমনে বলছেন? স্যার বাংলা ডিকশনারি থেকে।
আপনি কি মানে ডিকশনারি খুলে তারপর দেখা বলছেন জি স্যার। আপনার আগামী অ্যাটেন্ডেন্স কারা? নেক্সট ক্লাস অ্যাটেন্ডেন্স দিব না, এটা মানে জানার জন্য ডিকশনারি খোলার দরকার আছে? যে কোনো দোকানপাটে গেলে দেখেন না নিচে লেখা থাকে প্রোপাইটর আমজাদ হোসেন। জি স্যার। এই ওয়ার্ডটা আমরা তো- বাংলাদেশে কিন্তু খুবই কমন, কারণ যার একটা দোকান আছে সে যে মালিক এটা ফুটানোর জন্য কি করে বড় করে লেখা রাখে প্রোপাইটর মুস্তাফিজুর রহমান, লেখা রাখে না? মানে আমার নাম লিখে রাখে না, প্রপার্টার লিখে রাখে কে লেখা রাখে? স্যার। যার দোকান স্যার, কোম্পানি মানে যেটাই হোক, মানে আমাদের যাদের এরকম কিছু আছে আমরা কিন্তু লেখা রাখি, ঠিক আছে? তো তার মানে হচ্ছে দেখেন, আপনি যখন ইঞ্জিনিয়ারিং কোন একটা কাজ করবেন, একটা প্রজেক্ট আপনি হ্যান্ডেল করতেছেন বা একটা ডিজাইন করতে মানে একটা বিল্ডিং করতেছেন, আপনি ওই বিল্ডিংটা করার সময় ডিজাইন যদি আপনি নিজে না করে থাকেন, ডিজাইন মনে করেন মুস্তাফিজ হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছেন, ওইটা ডিজাইন করতে হচ্ছে আমজাদ, আপনি কিন্তু কারো সামনে নিজে বলতে পারবেন না এটা ডিজাইন আপনি করছেন। এটা ডিজাইন করছে কে আসলে? করছে কে? করছে হচ্ছে আমজাদ। তাহলে এটার ক্রেডিটটা প্রাপ্য কে, মানে ক্রেডিটটা পাওয়া উচিত কার? আমজাদের। আমজাদের। তো অবশ্যই আপনাকে এটা সবার সামনে বলতে হবে যে এই বিল্ডিং এর ডিজাইন হচ্ছে কে করছে, আমজাদ করছে। আমজাদের। এবং মনে করেন যে আপনি একটা সাপোজ ডিজাইন করার সময় বা একটা বিল্ডিং করার সময় আপনি একটা এক্সকেভেটর মেশিন ইউজ করতেছেন, যে মেশিনটা আপনার কোম্পানির না, মেশিনটা আপনি দাঁড় করে নিয়ে আসছেন রাফির কোম্পানি থেকে, আপনাকে কিন্তু এটা বলতে হবে যে ভাই আমরা এই মেশিনটা হচ্ছে মানে রাফি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে ধার করে নিয়ে আসছি, এটা আমাদের না। আসলে মানে যে যেটার মালিক বা যে যেটা ডিজাইনার বা যে যেটা আবিষ্কার করছে বা যে যে কাজটা আসলে করছে তাকে তার কাজের পূর্ণ ক্রেডিট দিতে হবে। আরেকজনের কাজ নিজের বলে চালায় দেয়া যাবে না। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আমাদের 5 নাম্বার ক্যাননের আন্ডারে কয় নাম্বার গাইডলাইন? 6 নাম্বার গাইডলাইন। ইঞ্জিনিয়ার মে অ্যাডভার্টাইজ প্রফেশনাল সার্ভিসেস in a way that does not contain misleading language or is in any other manner derogatory to the dignity of the profession. এই derogatory মানে কি বলেন তো? হানিকর বা ক্ষতিকর। কঠিন কঠিন স্যার ওয়ার্ড কোথা থেকে আসে স্যার? হ্যাঁ, তা আপনি derogatory ওয়ার্ডটা ইউজ করতে না চাইলে একটা সহজ কিছু ইউজ করেন, হানিকর বা ক্ষতিকর মানে আদার ম্যানার হার্মফুল ইউজ করেন, সমস্যা তো নাই, ঠিক আছে? আপনি এটার জায়গায় হার্মফুল লিখেন, আপনি মানে বুঝা একটা সিনোনিম ইউজ করেন, ইজি সিনোনিম, আমার কোনো প্রবলেম নেই। মানে ডেরোগেটরি যে ইউজ করতে হবে বাধ্যতামূলক না। তার মানে দেখেন যে ইঞ্জিনিয়াররা তাদের প্রফেশনাল, মনে করেন আপনি শাহ সিমেন্টে চাকরি করেন, ঠিক আছে? এখন শাহ সিমেন্ট আপনি বলতেছেন শাহ সিমেন্ট সেরা সিমেন্ট, কিউরিং করা লাগে না, একদিন কিউরিং করলেই হয়, 7 দিন কিউরিং করার দরকার নেই। আসলে আপনি কি করতেছেন? একটা ভুল অ্যাডভার্টাইজ করতেছেন না আপনার কোম্পানির? আপনি কি একটা মিস ইনফরমেশন দিচ্ছেন না পাবলিকলি? এই ধরনের ভুল ইনফরমেশন দেওয়ার পরে মনে করেন একজন আপনার কথা শুই না শাহ সিমেন্ট ইউজ করে একটা কলাম ঢালাই দিছে, ঢালাই দিয়ে সে কিউরিং করছে কয়দিন? একদিন কিউরিং করছে। একদিন কিউরিং করার পর দেখা গেল যে সেকেন্ড দিন থার্ড দিন আর কিউরিং করে নাই, আমার কলামের গায়ে এরকম ক্র্যাক ডেভেলপ করছে। তাইলে কি এটা আপনার কোম্পানির জন্য বা আপনার প্রফেশনের জন্য এটা কি ডেরোগেটরি বা হানিকর না? কারণ সবাই কি বলবে? আপনি 2 নাম্বার ইঞ্জিনিয়ার বলবে না, আপনি মানে মিথ্যা কথা বলবেন না সবাই? জি স্যার। তার মানে এই ধরনের কোনো কাজ করা যাবে না, দুর্বল একাই ভুল ইনফরমেশন দিয়ে অ্যাডভার্টাইজ করা যাবে না। আসলে engineer shall not maliciously or falsely directly or indirectly injure the professional reputation, prospects, practice or employment of another engineer or indiscriminately criticize another's work. Maliciously মানে কি বলেন তো? বিবেচনাহীন ভাবে, প্রবাবলি দেখেন। তারপরও ম্যালিশিয়াসলি মানে হচ্ছে বিবেচনাহীন ভাবে, ঠিক আছে? মানে আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা এরকম বিবেচনা ছাড়া বা এরকম মিথ্যাচার করে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আরেকজন ইঞ্জিনিয়ারের প্রফেশনাল রেপুটেশনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না। বা ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে নির্বিচারে আপনি আরেকজনকে কি করতে পারবেন না? ক্রিটিসাইজ করতে পারবেন, ঠিক আছে? মনে করেন যে মুস্তাফিজ কুমিল্লাতে মোটামুটি একটা ভালো রেপুটেশন গেইন করছে অ্যাজ এ ডিজাইনার হিসাবে, তো মুস্তাফিজের যে খ্যাতি বা মুস্তাফিজের যে রেপুটেশন এটা নষ্ট করার জন্য আপনারা কেউ কিন্তু মানে ওর নামে উল্টাপাল্টা কথা পাবলিকলি বলতে পারবেন না কারো কাছে,
বা ওর যে ডিজাইন মানে নির্বিচারে মানে ওর ডিজাইন আসলে ভালো, আপনার কাছে কোনো প্রমাণ নাই যে ও আসলে ভুল ডিজাইন করছে, কিন্তু আপনি তারপরে সবাইকে বলে বেড়াচ্ছেন যে মুস্তাফিজের ডিজাইন ভুল ভুল ভুল, আপনি এই কাজগুলা ওর রেপুটেশন নষ্ট করার জন্য করতে পারবেন না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমাদের কয় নাম্বার, এটা গেল 6 7 8 নাম্বার গাইডলাইন, 5 নাম্বার ক্যানোনের আন্ডারে ইঞ্জিনিয়ার shall not use equipment, supplies, laboratory or office facilities of their employers to carry on outside private practice without the consent of their employers. আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির কোনো মালামাল, ইকুইপমেন্ট বা ল্যাবরেটরির কোনো জিনিসপত্র আপনি আপনার প্রাইভেট প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারবেন না আপনার মালিকের অনুমতি ছাড়া। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। আমাদের সার্ভেইং ল্যাবরেটরিতে একটা টোটাল স্টেশন আছে না, যেটা ইউজ করে আপনারা সবাই ডিজিটাল সার্ভে করছিলেন, মনে আছে? জি স্যার। এখন আমার বাড়িতে মনে করেন একজন লোক একটা বাড়ি বানাবে, সে বলছে তার একটা ডিজিটাল সার্ভে করতে হবে, সে আমারে বলছে যে ভাই আপনি তো ইঞ্জিনিয়ার, আপনি কি একটু আমার ডিজিটাল সার্ভেটা করে দিতে পারবেন? আমি বললাম পারবো না কেন, কোনো সমস্যা নাই, শুক্রবার দিন আমি জুম্মার নামাজের আগে আসবো, এসে আমি 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে সার্ভে করে দিই আপনাকে, আমি 2 দিন পরে রিপোর্ট দিব, বেশি না আপনি আমার 20,000 টাকা দিবেন। তো ওই লোকও দেখলো যে মাত্র 20,000 টাকা দিয়ে আমি একটা ডিজিটাল সার্ভে করাই করতে পারতেছি, সমস্যা কি? আমি কি করলাম, আমি শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন বায়োস থেকে বাসায় যাওয়ার সময় আস্তে করে ল্যাবে গিয়ে ইউসুফ ভাইরে বললাম, ইউসুফ ভাই একটু ওই টোটাল স্টেশনটা আমার দেন, আমার একটা কাজ আছে আমি নিয়ে যাই। আমি সুন্দর করে ব্রিফকেসে কইরা ওই টোটাল স্টেশনটা বাসায় নিয়ে আসলাম, কেউ টেরও পাইলো না। শুক্রবার দিন আমি কি করলাম, আমার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে হচ্ছে আমি ওই লোকের কাজ করলাম, ওই লোকের কাজ করে শনিবার দিন তারে আমি রিপোর্ট দিলাম, রিপোর্ট দিয়ে আমি 20,000 টাকা পাইলাম। রোববার দিন আমি আস্তে করে সকালবেলা বাড়িতে যাওয়ার সময় ওই মানে মেশিনটা আবার নিয়ে গিয়ে ল্যাবে রেখে দিলাম, কেউ জানলো না, কোনো ক্ষতি হইলো না, কোনো সমস্যা নেই, মাঝখান দিয়ে আমার কি হইলো, আমার ইনকাম হইলো 20,000 টাকা। বাট আমি কি কাজটা ঠিক করছি? না স্যার। ঠিক করি নাই। কেন ঠিক করি নাই? স্যার এটা ইনফরমেশন করার দরকার ছিল স্যার। এটা স্যার মালিক পক্ষকে না জানিয়ে গেছে। তো এই টোটাল স্টেশনের মালিক কি আমি নিজে? না স্যার। এটা মালিক কে? মালিক হচ্ছে বায়োস্ট। তো বায়োস্ট অথরিটি মানে ভিসি স্যার বা রেজিস্ট্রার স্যার যদি আমাকে পারমিশন দিত তাইলে আমি নিতে পারতাম বাইরে, বাট তাদেরকে না জানায় এটা বাইরে নেওয়ার আমার কোনো অধিকার নাই, কারণ আমি এখানে কর্মচারী, আমি এখানে চাকরি করি। আমি আমার কোনো প্রাইভেট প্র্যাকটিস বা আমার কোনো প্রাইভেট কাজের জন্য বায়োস্টের কোনো সম্পত্তি বা ইকুইপমেন্ট এরকম না বলে মানে নিয়ে ইউজ করতে পারবো না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে ক্যানন নাম্বার 6। আচ্ছা, ক্যানন নাম্বার 5 এর আন্ডারে কি কি ছিল? মুস্তাফিজ বলেন তো আমাদের কি কি ছিল, বলেন। প্রথম ক্যানন মানে প্রথম গাইডলাইনটা কি ছিল ক্যানন নাম্বার 5 এর আন্ডারে? স্যার প্রথম আন্ডারটা ছিল স্যার মানে আমরা স্যার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কাকে স্যার মানে করতে পারবো না, হার্মফুল করতে পারবো না। আচ্ছা, আর স্যার যদি আমাকে কেউ স্যার মানে একটা জব দিয়ে দিবে বলে স্যার জব দে, তাহলে আমি তাকে এজেন্সি হিসেবে কিছু টাকা দিতে পারবো, কিন্তু স্যার পলিটিক্যালি হলে আমি দেওয়া হবে না স্যার, তা দেওয়া যাবে না স্যার। মানে পলিটিক্যালি কোনো সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন না, কারো কাছ থেকে সুযোগ নিতে পারবো না। জি আচ্ছা। স্যার। আর এমনি এজেন্সি যদি সুযোগ দেয় তাহলে এটা করতে পারবো স্যার। হ্যাঁ, মানে মনে করেন bidjobs.com তারা আপনাকে বলছে যে তুমি আমাদের এখানে অ্যাকাউন্ট খোলো, তুমি আমাদের সাথে মানে যুক্ত হও, তোমার যদি কোনো চাকরি হয় এখান থেকে তাহলে তুমি আমাদেরকে 5,000 টাকা দিবে, 5 মিনিট। তাইলে আপনি দিতে পারবেন। জি আচ্ছা, স্যার। মুস্তাফিজকে প্রেজেন্ট দিলাম। সেই সেকেন্ড গাইডলাইনটা কি ছিল? আরিফ বলেন তো স্যার সেম গাইডলাইনটা স্যার। সেকেন্ডটা কি ছিল? হ্যাঁ, ক্যানন 5 এর আন্ডারে সেকেন্ড গাইডলাইনটা কি ছিল? স্যার যেটুকু স্যার প্রফেশনাল কি দরকার স্যার, প্রফেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল সার্ভিস ফেয়ারলি প্রদান করতে হবে। আর কি করতে হবে বুঝি নাই। প্রফেশনাল সার্ভিস ফেয়ারলি হতে হবে। আর হ্যাঁ, কি প্রফেশনাল সার্ভিস ক্লিয়ারলি দিতে হবে। আমাদের যে বলেন না, আরে আমাদের যে বলেন চিন্তা করে বলেন। engineer should not negotiate professional service fairly স্যার, এরকম সেটা ছিল স্যার। নেগোশিয়েট কার সাথে নেগোসিয়েশন করবেন? কন্ট্রাক্টরের সাথে। যখন কাজ দেয়া হবে কন্ট্রাক্টরকে, তখন যেই কন্ট্রাক্টরটা টেকনিক্যালি এবং ফিনান্সিয়াল সবচেয়ে বেশি এক্সপার্ট বা আপনার কাছে ভালো মনে হবে, বেস্ট মনে হবে, কাজটা তাকেই দিতে হবে। জি স্যার। এটা ছিল বাংলাটা আর কি, আর ইংলিশটা ছিল একটু অন্যরকম। যাই হোক,
professional service on the basic demonstration completeness and qualification for the type of professional service required এরকম ছিল 3 নাম্বার গাইডলাইনটা কি ছিল 3 নাম্বারটা? স্যার কোনো কোম্পানি থেকে কমিশন নেওয়ার পর সেটা অবশ্যই স্যার মালিক পক্ষকে জানাতে হবে। আচ্ছা ঠিক আছে। আরিফ কিন্তু এখনো পান নাই, আসিফ পায় গেছেন, সমস্যা নাই। তারপরে নদী আছেন না? নদী আছেন? জি স্যার। এই আমাদের ক্যানন 5 এর আন্ডারে 4 নাম্বার গাইডলাইনটা কি ছিল? 4 নম্বরটা ছিল স্যার the engineer shall not falsify or permit বাংলায় বলেন মানে the qualifications or experience থাকতে হবে স্যার। মানে এগুলো নিয়ে এক্সপেরিয়েন্স থাকতে তো হবে, বুঝছি। স্যার আমি বলি স্যার, বলেন। স্যার মানে যতটুকু স্যার কোয়ালিফিকেশন আছে ততটুকুই বলতে হবে, স্যার মিথ্যা বলা যাবে না। দুইজন মিলে যেহেতু বলতে পারছেন একটা, দুইজন অ্যাটেন্ডেন্স শেয়ার করবেন, p/2 দুইজন মিলে ভাগাভাগি করে বলছেন না, তাহলে অ্যাটেন্ডেন্সও ভাগাভাগি করে শেয়ার করা উচিত না? বলেন। অ্যাটেন্ডেন্স ভাগাভাগি কেন? দুইজনেরটা মিলে একটা অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? পরীক্ষার সময় এরকম ভাগাভাগি করে মিলামিশে পরীক্ষা দিবেন, নাম্বারও ইনশাআল্লাহ ভাগাভাগি করে হবে। স্যার বায়োলজি স্যার এরকম করা যাবে না স্যার। আরে বাপ পড়া রে। করি স্যার। আচ্ছা যাই হোক, অ্যাটেন্ডেন্স p/2 না, আপনাদেরকে পুরোপুরি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, চিন্তা করেন না, জাস্ট এমনিতে বলতেছিলাম। আর শহীদ আছেন না? শহীদ কি আছে না চলে গেছে? চলে গেছে স্যার। সাজ্জাদ আছে। সাজ্জাদ আছে স্যার। শহীদের জন্য অপশন আছে, যদি লাস্ট মোমেন্টে এসে আবার জয়েন করে অ্যাটেন্ডেন্স দেব। সাজ্জাদ আসছেন? জি স্যার, আমার স্যার নেট ছিল না, ওয়াইফাই অফ ছিল। ক্লাসের আর 5 মিনিট বা 10 মিনিট বাকি আছে, একদম শেষ মোমেন্টে আসছেন। স্যার আমার আসছিলাম 5 মিনিট হয়েছে স্যার, ওয়াইফাই ছিল না তো। এরপর হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট পড়বো, ওই পয়েন্ট থেকে আপনাদের কোশ্চেন করব, বলতে পারলে অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা রাফি কি আছে না চলে গেছে? রাফি স্যার নাই স্যার। রাফি অনেকক্ষণ ধরে নাই নেটে। আচ্ছা, তাহলে কিছু করার নাই। উর্মি আছে তো? আচ্ছা জরা কি আছে? না স্যার। আচ্ছা, আর উর্মি তাইলে ইয়া বলতে পারবেন, এই যে আমাদের এই 5 নাম্বার ক্যাননের আন্ডারে 5 নাম্বার গাইডলাইন কোনটা ছিল? স্যার 5 নাম্বার গাইডলাইন ছিল মানে যদি কোনো ইঞ্জিনিয়ার কোনো কাজ করে বা কোনো কোম্পানি থেকে আমি ধার করি তাহলে সেক্ষেত্রে ক্রেডিট দিতে হবে, যে ওইটা। হ্যাঁ ঠিক আছে, মানে যে কাজটা করছে মানে তাকে তার তার যে প্রাপ্য মালিকানার যে ক্রেডিট ক্রেডিটটা দিতে দিতে হবে, হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো 2টা ক্যানন আছে আমাদের, এবার আমরা একটু তাড়াতাড়ি এগুলো শেষ করবো, ঠিক আছে? আশা করি বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। গান গাইতেছেন কে? আসিফ? আসিফ স্যার। আচ্ছা, আমাদের 6 নাম্বার ক্যাননটা হচ্ছে engineer shall act in such a manner as to uphold and enhance the honor, integrity and dignity of the engineering profession and shall act with zero tolerance for bribery, fraud and corruption. মানে ইঞ্জিনিয়াররা তাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনের যে সম্মান, ঐক্য বা যে কি আছে মানে সম্মান বা যেই মানে রেপুটেশন আছে, এই ব্যাপারগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্য ঘুষ, দুর্নীতি, করাপশন এইগুলাতে কি করবে? জিরো টলারেন্স দেখাবে, ঠিক আছে? এইটার আন্ডারে যে গাইডলাইন গুলো আছে আমরা দেখি। প্রথম গাইডলাইনটা হচ্ছে ইঞ্জিনিয়ার শ্যাল নট knowingly engage in business or professional practices of a fraudulent, dishonest or unethical nature. মানে ইঞ্জিনিয়াররা তাদের মানে জানা অনুযায়ী বা তাদের নলেজে থাকা অবস্থায় বা তারা অবগত অবস্থায় এরকম কোনো 2 নাম্বারই বা ফ্রড মানে ধান্দাবাজ বা আনএথিক্যাল কোন রকমের কোন কাজের সাথে কি হইতে পারবে না, এনগেজ হইতে পারবে না। বোঝা গেছে? সেকেন্ডটা কি? ইঞ্জিনিয়ার শ্যাল বি স্ক্রুপুলাসলি অনেস্ট। স্ক্রুপুলাসলি মানে কি বলেন তো? সচেতন ভাবে বা কেয়ারফুল মনে হয়, একটু দেখেন। সচেতন ভাবে এই টাইপের কিছু মনে। স্ক্রুপুলাসলি অনেস্ট in their control and spending of money and promote effective use of resources, show open, honest and impartial service with fidelity মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাস।
ফিডেলিটি টু দ্য পাবলিক, এমপ্লয়ার্স, অ্যাসোসিয়েটস এন্ড ক্লায়েন্টস। এটার মানে হচ্ছে মনে করেন বায়োস্ট তার একটা ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আপনাকে 5 লাখ টাকা দিছে। এখন এই 5 লাখ টাকা নিয়ে আপনি ঢাকা শহরে গেছেন, এই 5 লাখ টাকা খরচ করার দায়িত্ব কার? আপনার না? এখন আপনি যখন নিজে 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 যখন নিজের জন্য একটা শার্ট কিনেন বা প্যান্ট কিনেন দোকানে গিয়ে, যদি ফিক্স প্রাইসের দোকান না হয়, আপনি কি করেন? বার্গেনিং করেন না? জি স্যার। কেন বার্গেনিং করেন? যেন আপনি বেস্ট প্রাইসটা পান, যেন আপনার কাছ থেকে বেশি টাকা রাখতে না পারে, এই জন্যই তো বার্গেনিং করেন, তাই না? জি স্যার। আপনি যেন পার্সোনালি না ঠকেন, এই জন্য আপনি বার্গেনিং করেন। এখন বায়োস্ট আপনাকে 5 লাখ টাকা দিয়ে বলছে তুমি ঢাকা থেকে হচ্ছে আমাদের জন্য এই এই ইনস্ট্রুমেন্ট গুলো কিনে আনবা। টাকা বায়োস্টের, ইনস্ট্রুমেন্ট বায়োস্টের। এখন যদি আপনি চিন্তা করেন যে আমার এত কষ্ট করার দরকার নাই, বলছে যে এটার দাম 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকা দিয়ে নিয়ে ফেললাম, যদিও দোকানটা ফিক্স প্রাইসের না, আপনার বার্গেনিং করার সুযোগ ছিল। আপনি কি বার্গেনিং করবেন নাকি করবেন না? করবো স্যার। অবশ্যই করবেন। যদিও জিনিসটা আপনার মালিকের, আপনাকে আপনার মালিক তো বিশেষ করে দায়িত্বটা দিছে যে তুমি টাকা নিয়ে যাও, তুমি জিনিসগুলো কিনে আনবা। যে জিনিসটা আসলে দাম 2 লাখ টাকা না, আপনার কাছে চাইছে 2 লাখ, আপনি বার্গেনিং করে এটাকে 1.5 লাখ টাকায় আনতে পারতেন। আপনি আপনার কোম্পানির জন্য বা আপনার মালিক পক্ষের জন্য 50,000 টাকা সেভ করতে পারতেন। আপনাকে মালিকের ওই বিশ্বাসের মর্যাদা রেখে জিনিসটা ওইভাবেই টাকাটা খরচ করতে হবে, কেয়ারফুলি বা স্ক্রুপুলাসলি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের থার্ড পয়েন্টটা কি তাহলে দেখি আমরা। থার্ড পয়েন্টটা হচ্ছে engineer shall not engineer shall act with zero tolerance for bribery, fraud and corruption in all engineering or construction activities in which they engage. মানে ইঞ্জিনিয়াররা যত ধরনের আপনার প্রজেক্ট বা কনস্ট্রাকশনের কাজের সাথে বা যত ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ থাকবে, তারা সবকিছুতেই কি ব্রাইবারি বা করাপশনে কি দেখাবে? জিরো টলারেন্স দেখাবে। ঠিক আছে, একটু ওয়েট করুন। এটা গেল আমাদের 3 নম্বর গাইডলাইন। 4 নম্বরটা হচ্ছে ইঞ্জিনিয়ার শুড বি স্পেশালি ভিজিলেন্ট টু মেইনটেইন অ্যাপ্রোপ্রিয়েট ইথিক্যাল বিহেভিয়ার ওয়্যার পেমেন্টস অফ গ্র্যাচুইটিস অর ব্রাইবস আর ইনস্টিটিউশনালাইজড প্র্যাকটিসেস। ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্কতা বা অনেক বেশি কেয়ারফুল থাকা টাইপের কিছু, মানে সতর্ক। ঠিক আছে, মানে ইঞ্জিনিয়াররা হচ্ছে স্পেশালি যেই অফিস বা যেই প্রজেক্ট গুলাতে তারা জানে যে এই অফিসে ঘুষ আদান প্রদান হয় মাস্ট, মানে এই সেক্টরটাতে হচ্ছে ঘুষ ছাড়া কোনো কাজ হয়ই না। আপনি যখন জানবেন আগের থেকে, ওই সেক্টর গুলাতে কাজ করার সময় আপনি যেন সিনসিয়ার থাকতে পারেন, আপনি যেন দুর্নীতি না করেন বা আপনি যেন করাপ্টেড না হন, আপনাকে স্পেশালি কি থাকতে হবে? কেয়ারফুল থাকতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ার শুড স্ট্রাইভ ফর ট্রান্সপারেন্সি in the procurement and execution of projects. Transparency includes disclosure of names, addresses, purposes and fees or commission paid for all agent facilitating projects. আচ্ছা, একটা আপনি যখন কোন একটা প্রজেক্টের কাজ করতেছেন বা আপনি যখন কোন একটা কিছু প্রকিউরমেন্ট মানে কি বলেন তো? স্যার কাজের ধারা। কোনো কিছু কেনা ক্রয় করা, এটা মানে হচ্ছে প্রকিউরমেন্ট বা প্রকিউর করা। ঠিক আছে, আপনি যখন আপনার কোম্পানির জন্য কোনো কিছু প্রকিউরমেন্ট করতেছেন বা কোনো কিছু কিনতেছেন বা কোনো প্রজেক্টের কাজ করতেছেন, প্রজেক্টের এক্সিকিউশনের কাজ করতেছেন, এই ব্যাপারগুলো যেন ট্রান্সপারেন্ট হয়। আপনি যে প্রকিউরমেন্ট করার সময় কোনো টাকা মানে টাকা মারেন নাই, আপনি যে 2 নাম্বারই করেন নাই, বা প্রজেক্টটা কমপ্লিট করার সময় আপনি কোনো মানে কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো রকমের 2 নাম্বারই করেন নাই বা ঘুষ নেন নাই, এই ব্যাপারগুলো যেন ট্রান্সপারেন্ট বা একদম স্বচ্ছ থাকে, এটা এনশিওর করতে হবে। এবং এটা এনশিওর করার জন্য আপনি যেই কোম্পানির কাছ থেকে প্রকিউর করতেছেন বা যেই কন্ট্রাক্টর আপনাকে কাজগুলো করে দিচ্ছে, তাদের অ্যাড্রেস বা তাদের ডিটেইলস আপনাকে আপনার মালিকের কাছে ডিসক্লোজ করতে হবে বা বলতে হবে। সাপোজ আপনার মালিক আপনাকে দায়িত্ব দিছে, তুমি 500 বস্তা সিমেন্ট, তুমি 2 টন রড, তুমি 500 পিস ইট কিনে নিয়ে আসো। তো আপনি 500 বস্তা সিমেন্ট আনছেন, মনে করেন লোকাল কোনো কোম্পানির কাছ থেকে আপনি নিয়ে আসছেন, যে কোম্পানি আপনাকে কি করছে 450 টাকা করে বস্তা না দিয়ে 400 টাকা করে বস্তা দিচ্ছে বা 445 টাকা করে বস্তা দিচ্ছে, আপনার 5 টাকা করে কম দিচ্ছে আপনাকে। এখন আপনি কিন্তু আপনার মালিককে বলেন নাই যে আপনি কিনছেন 445 টাকা করে, আপনি আপনার মালিককে কি বলছেন?
আমি 450 টাকা করেই কিনছি, এটাই বলছেন। আপনি আপনার বন্ধুর সিমেন্টের দোকান আছে, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক রিসিট আইনা 450 টাকা লেখা আপনার মালিককে দেখাই দিবেন। আপনার মালিক ওইটা আর যাচাই বাছাই করার জন্য গেল না, কিন্তু আপনি কাজটা ঠিক করলেন না ভুল করলেন? কি করলেন? ভুল করছি 2 আপনি নাম্বারে। কিন্তু কিনছেন 445 টাকা করে, আপনি কিনছেন মনে করেন মেসার্স রাফি সিমেন্ট কোম্পানি থেকে, বাট আমজাদ আপনার বন্ধু, আপনি আমজাদের একটা সিমেন্টের দোকান আছে, আপনি আমজাদের দোকানের কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আইনা ওটার মধ্যে লেখা টেখা ফিল আপ করে আপনি জমা দিলেন 450 টাকা করে, আপনার মালিক ধরতে পারলো না। কিন্তু আপনি আসলে কি করলেন? আপনি কি ইথিক্যালি কারেক্ট না রং? রং স্যার। রং, ঠিক আছে। তো ট্রান্সপারেন্সি মেইনটেইন করতে হইলে আপনি যেই কোম্পানির কাছ থেকে যে কাজটা করাচ্ছেন বা যেটা কিনতেছেন, আপনার মালিকের কাছে একদম এক্সাক্ট ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ইঞ্জিনিয়ার should encourage the use of certifications specifying zero tolerance for bribery, fraud and corruption in all contracts. আপনার কোম্পানি যখন কোনো কন্ট্রাক্টরকে কোনো একটা কন্ট্রাক্ট দিবে, কোন একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট দিবে কাজ করার জন্য বা কোনো একটা ব্রিজের কন্ট্রাক্ট দিবে, তখন একটা সার্টিফিকেট ইস্যু করলে বেটার বা এনকারেজ করা হচ্ছে যে এটার মধ্যে বলা থাকবে যে আপনার কোম্পানি ব্রাইবারি বা ফ্রড বা করাপশনের জন্য জিরো টলারেন্স মানে এনশিওর করতেছে। এটা যদি আপনি একটা সার্টিফিকেট দেন বা আপনি যদি একটা ডকুমেন্ট ধরায় দেন ওই কন্ট্রাক্টরকে, ওই কন্ট্রাক্টর জীবনেও সাহস করবে না আপনাকে ঘুষ অফার করার জন্য বা আপনাকে এরকম দুর্নীতি মানে অফার করার জন্য, আপনাকে তারা কোনোদিনও সাহস করবে না। কারণ তারা জানে যে আপনার কোম্পানি কি এই ধরনের কাজের জন্য জিরো টলারেন্স। যদি এই ধরনের কোনো কিছু অফার করে আপনাকে, আপনি যদি আপনার মালিক পক্ষকে জানান, তার কন্ট্রাক্টটা কি হইতে পারে, বাতিল হইতে পারে। তো সে এই ভয়ে এই রকমের কোনো দুর্নীতি বা 2 নাম্বার রাস্তা ফলো করার কথা মাথাতেও আনবে না। বোঝা গেছে? আচ্ছা, আমাদের 6 নাম্বার ক্যাননের আন্ডারে প্রথম গাইডলাইনটা কি ছিল? সাজ্জাদ বলেন তো। সাজ্জাদ। স্যার, ইঞ্জিনিয়ারের সম্মান স্যার অক্ষুণ্ণ রাখার জন্য স্যার যে কোনো দুর্নীতি, ঘুষ সবকিছু স্যার জিরো টলারেন্স দেখাইতে হবে। এটা তো হচ্ছে আমাদের 6 নাম্বার ক্যাননটা। ক্যাননের আন্ডারে প্রথম গাইডলাইন স্যার। কোনটা ছিল? স্যার এটা হচ্ছে ফার্স্ট একটা ছিল হচ্ছে মানে ব্রাইটলি এন্ড ফ্রড করাপশনে স্যার ইঞ্জিনিয়ারের অ্যাক্টিভিটি গুলো স্যার জিরো টলারেন্স থাকতে হবে। হ্যালো। আচ্ছা, কাছাকাছি গেছেন বাট হয় না। আমি একটু বইলা দিই, সেটা হচ্ছে তারা তাদের জ্ঞাতসারে মানে তারা তাদের নিজেরা অবগত থাকা অবস্থায় তারা এরকম কোন কাজের সাথে ইনভলভ হইতে পারবে না যে কাজগুলোতে কি হচ্ছে 2 নাম্বারই বা ফ্রড বা এরকম আনএথিক্যাল ব্যাপার স্যাপার ইনভলভ আছে, এই ধরনের কাজে তারা কি হতে পারবে না, নিজেরা ইনভলভ হইতে পারবে না। সেকেন্ডটা বলেন, সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা স্যার হচ্ছে একটা এক্সাম্পল দিছিলাম, এক্সাম্পলটা বলতে পারলে হবে। এক্সাম্পলটা হচ্ছে ঠিক মনে উঠতেছে না। আচ্ছা, আপনি যে কোনো একটা বলেন তাইলে হবে, যে কোনো একটা বলেন, জান মনে আছে বলেন। স্যার মানে 2 নাম্বারে না করার জন্য স্যার মানে ট্রান্সপারেন্সি দেখাইতে হবে, মেইনটেইন করতে হবে। ট্রান্সপারেন্সি মেইনটেইন করতে হলে কি করতে হবে? ট্রান্সপারেন্সি মালিকের মানে সব মালিকের কাছে স্যার ডকুমেন্ট ইয়া করতে হবে, মানে যে কোম্পানি থেকে আপনি যেটা কিনছেন বা যাকে দিয়ে কাজটা সেটা করাইছেন ডকুমেন্টগুলো ঠিকমতো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বললাম। সাবমিট করতে হবে। আচ্ছা, ধরে জি স্যার, আর জিরো টলারেন্স এনশিওর করতে হবে। আচ্ছা, আপনি প্রেজেন্ট। রাফি আছে? রাফি? শহীদ আছে? শহীদ, রাফি, জরা, তিনজন আছে? না স্যার। তিনজনের কেউই নাই? না স্যার। আচ্ছা, ওদের জন্য আর 5 মিনিট সুযোগ আছে। আমাদের লাস্ট পয়েন্ট, একদম ছোট্ট একটা পয়েন্ট আছে, আমরা শেষ করে দিই। ওরা যদি আসতে পারে এর মধ্যে অ্যাটেন্ডেন্স পাবে, আর নাইলে পাবে না। যদি কেউ নক দিয়ে তাদেরকে বলতে পারেন তারা আসতে চাইলে আসতে পারে, তবে আনসার দিয়া অ্যাটেন্ডেন্স পাইতে হবে, আনসার না দিলে দিব না অ্যাটেন্ডেন্স। আচ্ছা, আমাদের 7 নাম্বার ক্যাননটা হচ্ছে ইঞ্জিনিয়ার শ্যাল কন্টিনিউ দেয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট
throughout their careers and shall provide opportunities for the professional development of those engineers under their supervision. মানে ইঞ্জিনিয়াররা তাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য তাদের যতদিন ক্যারিয়ার আছে তারা যতদিন কাজ করতেছে সবসময় চেষ্টা করবে এবং তাদের আন্ডারে যারা চাকরি করে তাদের ডেভেলপমেন্টের জন্য তারা চেষ্টা করবে। সাপোজ মুস্তাফিজ হচ্ছে একটা কোম্পানি দিল, মুস্তাফিজ হচ্ছে কোম্পানির মালিক, তো মুস্তাফিজ নিজেও চেষ্টা করবে তার নিজের মানে সে কোম্পানির মালিক হয়ে গেছে দেখে কিন্তু সে বসে বসে খালি ঘুমাবে আর খাবে না, সে নিজে চেষ্টা করবে দিন দিন নতুন যে টেকনোলজি গুলো আসতেছে নতুন যে নলেজ গুলো ইনভেন্ট হচ্ছে ওইগুলো সম্পর্কে জানার চেষ্টা করবে, প্লাস ওইগুলো কিভাবে ইউজ করা যায় বা আরো ইফিসিয়েন্টলি কিভাবে কাজ করা যায় নিজের সেলফ ডেভেলপমেন্টে ট্রাই করবে। এবং ওর আন্ডারে যদি আরো ইঞ্জিনিয়ার চাকরি করে থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ার ওর আন্ডারে চাকরি করতেছে, তারাও যেন নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করতে পারে ওইটার সুযোগও মুস্তাফিজ কি করবে তো তার কর্মচারীদেরকে দিবে। ঠিক আছে, এটার আন্ডারে যে গাইডলাইন গুলো আছে আমরা একটু দেখি যে ইঞ্জিনিয়ার্স should keep current in their specialty fields by engaging in professional practice, participating in continuing education courses, reading in the technical literature and attending professional meetings and seminars. ওই মানে আপনি হচ্ছে যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন আপনি আপনার যে ফিল্ড ওই ফিল্ডে নিজের দক্ষতা বাড়ানোর জন্য আপনি কি করবেন, আপনাকে প্রফেশনাল প্র্যাকটিস মানে আপনাকে কাজ করতে হবে, আপনি কাজ না করে বাসায় বসে থাকতে পারবেন না। প্লাস হচ্ছে কি আপনাকে টেকনিক্যাল সেমিনার বা টেকনিক্যাল পেপার যেগুলো আছে এগুলো কি করতে হবে, পড়তে হবে, প্লাস অ্যাটেন্ড করতে হবে আপনার নিজের কম্পিটেন্সি বা দক্ষতা বাড়ানোর জন্য। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইঞ্জিনিয়ার শুড এনকারেজ দেয়ার ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ টু বিকাম রেজিস্টার্ড এট দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম। আপনার আন্ডারে যখন মানে অনেক মানুষ কাজ করবে বা এমপ্লয়ি মানে কর্মচারীরা কাজ করতেছে, আপনি আপনার এমপ্লয়ীদেরকে উৎসাহ দিবেন তারা যেন খুব তাড়াতাড়ি রেজিস্টার্ড হয়ে যায়। বা মনে করেন আমাদের বাংলাদেশে তো রেজিস্টার্ড না, আমাদের বাংলাদেশে আমরা কি বলি, আমরা এখন পর্যন্ত বলি হচ্ছে আইবি মেম্বারশিপ বলি না, বলি নাকি বলি না? তো আপনি যখন মালিক হয়ে গেছেন আপনার আন্ডারে যদি এমন কোন ইঞ্জিনিয়ার চাকরি করে থাকে যার আইবি মেম্বারশিপ নাই, আপনি তাকে উৎসাহ দিবেন যে তুমি তাড়াতাড়ি মানে আইবি মেম্বার হয়ে যাও, আপনি তাকে উৎসাহ প্রদান করবেন। ঠিক আছে, আচ্ছা এরপর ইঞ্জিনিয়ার শুড এনকারেজ ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ to attend and present papers at professional and technical society meeting। মানে হচ্ছে আপনার আন্ডারে যে কর্মচারীগুলো আছে এই কর্মচারীগুলোকে অবশ্যই আপনি টেকনিক্যাল মিটিং বা টেকনিক্যাল কনফারেন্স যেগুলো হয় ওইগুলোতে অংশগ্রহণ করার জন্য, প্লাস ওইগুলোতে নিজেদের পেপার বা নিজেদের গবেষণা বা নিজেদের ফাইন্ডিংস গুলা প্রেজেন্ট করার জন্য উৎসাহ দিবেন যেন তারা সেখান থেকে কিছু শিখতে পারে। এটা হলো আমাদের 3 নাম্বার গাইডলাইন আন্ডার ক্যানন 7। বোঝা গেছে? এবং আমাদের এই স্লাইডটা এখানেই শেষ। আমাদের এখানে আরো কিছু মানে পয়েন্ট ছিল যে পলিসি স্টেটমেন্ট, তারপর পলিসি স্টেটমেন্ট 376, কন্টিনিউয়াস এডুকেশন ইন ফিক্স ট্রেনিং, তারপর পলিসি, তারপর হচ্ছে ইউজ অফ দ্য টার্ম ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ার এই যে টার্মটা এটা কিন্তু ইচ্ছামতো সবখানে ইউজ করতে পারবেন না। আমরা ফেসবুকে অনেকেই দেখি যে অনেকেই নামের আগে ইএনজিআর, কুদ্দুস, বয়াতি এরকম লেখা রাখে না? জি স্যার। আপনি চাইলেই আপনার নামের আগে ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আপনি যখন কোয়ালিফাইড হবেন কেবলমাত্র তখনই ইউজ করতে পারবেন। এই আরো কিছু স্লাইড আছে এখানে, আমরা এগুলা আর দেখতেছি না। তো আমরা শেষ করলাম কি ওই 60টা ক্যাননের ডিটেইলস পড়ে আমরা শেষ করলাম। আর আমাদের একটু মানে যারা আছেন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে একটু খেয়াল করেন একটা কোশ্চেনের ওয়ার্ড ফাইল আসছে, দেখতেছেন সবাই? জি স্যার। জি স্যার। আমরা হচ্ছে এই ওয়ার্ড ফাইলটার মোটামুটি স্লাইড 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা সবগুলাই পড়ছি। ঠিক আছে, জি স্যার। আমরা হচ্ছে এই স্লাইড 7 এর এতটুকু পড়ছি। এই যে 43 নাম্বার পর্যন্ত আমরা পড়ছি, 44 45 46 47 এগুলো বাদ, এগুলো আমরা পড়বো না। ঠিক আছে, আমি যখন এই ফাইলটা আপনাদেরকে দিব আমি কোশ্চেনগুলো বাদ দিয়ে দিব। এই 4টা কোশ্চেন আমরা চ্যাপ্টার 7 থেকে পড়তেছি না, আমরা বাদ দিচ্ছি। ঠিক বুঝতে পারছেন? জি স্যার। যেহেতু টাইম কম প্লাস সিলেবাস মোটামুটি শেষ করতে হবে, অনেক কিছুই মানে দেখছি মোটামুটি, তো এগুলা বাদ দিব। চ্যাপ্টার 8 মানে স্লাইড 8 যেটা আমরা পড়বো না, এটা আমরা বাদ দিব। মেইনটেনেন্স ইস্যুস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এটা আমরা বাদ দিব।
আমরা চ্যাপ্টার 9টাও বাদ দিব, ইভালুয়েশন অফ বিডস আমরা বাদ দিব, প্লাস হচ্ছে এই যেগুলো বাদ যাবে। আমরা হচ্ছে হয়তো প্রফেশনাল প্র্যাকটিসের 2টা বা 3টা ক্লাস করব। আমাদের আজকে কয় নাম্বার ক্লাস গেছে? আজকে হচ্ছে 20 নম্বর ক্লাস গেছে। হয়তো আর 2টা বা 3টা ক্লাসে আমরা এই চ্যাপ্টার 10টা ইম্পর্টেন্ট। পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস। প্রকিউরমেন্ট মানে কি বলেন তো? কেনা বেচা। তাহলে শুধু পাবলিক প্রকিউরমেন্ট মানে কি বলেন তো? পাবলিক প্রকিউরমেন্ট মানে কি? কোন সরকারি অফিস বা সরকারি সংস্থান যখন কোনো কিছু কেনা বেচা করে তাদেরকে একটা রুল ফলো করতে হয়। এই রুলটাকেই বলা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুল। বোঝা গেছে? জি ওই স্যার। রুলের বাইরে আপনি কোনো কিছু কিনতে পারবেন না, মানে আপনাকে একটা পার্টিকুলার গাইডলাইন ফলো করতে হবে। ওই গাইডলাইনটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী 2টা ক্লাস বা 3টা ক্লাসে দেখে আমরা হচ্ছে এই স্লাইড 10টা শেষ করব। তো ইনশাআল্লাহ আমাদের আর 2টা ক্লাস বা 3টা ক্লাস হবে ম্যাক্সিমাম প্রফেশনাল প্র্যাকটিস। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।